রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি ডিএসএ প্রযুক্তি, যা এভিএম সহ বিভিন্ন জটিল রক্তনলী সংক্রান্ত রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত হয়। ডিএসএ প্রযুক্তি হচ্ছে এক ধরনের উন্নত মানের রেডিওলজিক্যাল ইমেজিং ব্যবস্থা যা রক্তনালীর অবস্থা অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি সাধারণত স্ট্রোক, এভিএম, ভাস্কুলার স্টেনোসিস ও বিভিন্ন হার্ট সংক্রান্ত জটিলতা নির্ণয়ে ব্যবহৃত হয়। এভিএম হলো মস্তিষ্ক বা শরীরের অন্যান্য অংশে ধমনী ও শিরার মধ্যে অস্বাভাবিক সংযোগ। এটি রক্তনালীর স্বাভাবিক গঠন নষ্ট করে দিতে পারে এবং হেমোরেজিক স্ট্রোক, খিঁচুনি, মাথা ব্যথা ঘটাতে পারে। এই প্রযুক্তি এতদিন কেবলমাত্র রাজধানী ঢাকা সহ কয়েকটি বেসরকারি হাসপাতালে সীমাবদ্ধ ছিল। এখন রংপুরে চালু হওয়ায় উত্তরবঙ্গের হাজারো রোগী ভোগান্তি ছাড়াই উন্নত সেবা পাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেইন ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডাক্তার শাহনেওয়াজ বিশ্বাস বলেন, আমাদের হাসপাতালে আধুনিক ডিএসএ ল্যাব চালু হওয়ায় এভিএম, ব্রেন অ্যানিউরিজম সহ জটিল রক্তনালীজনিত রোগ নির্ণয় ও চিকিৎসায় বড় অগ্রগতি হয়েছে। আমরা আজকে এখানে ডিএসএ করলাম, যেটা ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি বলা হয়। ডিএসএ একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ব্রেনের রক্তনালী সম্পর্কিত অসুখের জন্য। ব্রেনের রক্তনালী সম্পর্কিত অসুখ, মেইন অসুখটা হচ্ছে স্ট্রোক। অনেকভাবে স্ট্রোক হতে পারে, রক্তনালী বন্ধ হয়ে হয়, রক্তনালী ছিঁড়ে গিয়ে হয়। এই ক্ষেত্রে আমরা ডিএসএটা করেছি একটা ইয়াং অ্যাডাল্ট, ওর নাম আমরা এখানে প্রকাশ করছি না, ও 17 বছর বয়সের একটা ছেলে। স্পন্টেনিয়াসলি হঠাৎ করে ব্রেনের বাম দিকে সামনে লেফট ফ্রন্টাল লোবে রক্তপাত হয়েছে। সিটি স্ক্যানে আমরাও দেখেছি, এরপরে এমআর এনজিওগ্রাম করা ছিল। তো এই একটা ইয়াং অ্যাডাল্টের স্পন্টেনিয়াস যখন ব্লিডিং হয়, রক্তপাতজনিত স্ট্রোক হয়, তখন আমরা একটা অসুখ মাথায় রেখে সেটাকে বলা হয় এভিএম, আর্টেরিওভিনাস ম্যালফরমেশন। তো এই পেশেন্টের ক্ষেত্রে আজকে আমরা ডিএসএ করেছি যে তার এভিএমটা কোথায় আছে, লোকেশন কতটা বড় এবং কি পদ্ধতিতে আমরা তার চিকিৎসা দিতে পারবো। এখানে আমরা বলে রাখি যে নিউরোসার্জারিতে বা নিউরোসার্জন যারা একসাথে ইন্টারভেনশন করেন আবার মাইক্রোস্কোপিক সার্জারি করেন, তাদেরকে হাইব্রিড নিউরোভাস্কুলার সার্জন বলা হয়। তো হাইব্রিড নিউরোভাস্কুলার সার্জারির গুরুত্বপূর্ণ দুটি দিক হচ্ছে, যে রোগীর অপারেশন লাগবে তার অপারেশন করা, যে রোগীর অপারেশন ছাড়া রক্তনালী পথে কোনো কাটাকাটি না করে স্ট্রোকের চিকিৎসা দেওয়া যায় তার ক্ষেত্রে সেই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া, যেটাকে আমরা ইন্টারভেনশন বলি, নিউরো ইন্টারভেনশন বলি। তো আজকে যেই পেশেন্টটা আমরা পেয়েছি সেই পেশেন্টের আমরা আজকে ডিএসএ করে ডায়াগনোসিস করেছি তার এই অসুখটা, এবং আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যানও তাদেরকে বাতলিয়ে দিয়েছি যে কি করা যায় তার ক্ষেত্রে। তো স্পেসিফিক্যালি তার জন্য, যেহেতু তার আগেই একটা রক্তপাত হয়েছে এবং একটা এভিএম আছে, এই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড যদি বলি তাহলে আমরা রক্তনালী পথে গ্লু দিয়ে এভিএমটাকে বন্ধ করে দিব এবং পরবর্তীতে সার্জারি করে তার ব্রেনের ভেতরে যে রক্তপাত আছে এবং যে এভিএমটা আমরা গ্লু দিয়ে শক্ত করেছি দুটোকেই একসাথে রিমুভ করে দিব। এটা হচ্ছে নাম্বার 1 পদ্ধতি। আর নাম্বার 2 পদ্ধতি, আর একটা অল্টারনেটিভ পদ্ধতি হচ্ছে যে তাকে সরাসরি অপারেশন করা, এভিএমটাকেও অ্যাটাক করা এবং যেই রক্তক্ষরণ হয়েছে সেটাকেও রিমুভ করা। কিন্তু এটা করতে গিয়ে অনেক সময় হয় এভিএমটা খুবই ডেঞ্জারাস একটা অসুখ বলা হয়, যেখানে প্রচুর ব্লিডিং হয়। তো এই ক্ষেত্রে সরাসরি অপারেশন করতে গেলে প্রচুর রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বেটার আগে এম্বোলাইজেশন করা, গ্লু দিয়ে তাকে, আমরা মানে বোঝানোর জন্য বলছি, বাট আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি সেটা হচ্ছে অনিক্স বলা হয়, অনিক্স দিয়ে এটাকে এম্বোলাইজ করা, দেন সার্জারিতে নিয়ে যাওয়া। আর যে কোনো চিকিৎসারই কিন্তু ঝুঁকি আছে, হ্যাঁ, সেটা থিওরিটিক্যাল বলি বা প্র্যাকটিক্যাল বলি। ইভেন একটা সিম্পল প্যারাসিটামল খেয়েও অনেকের কিন্তু লিভারে প্রবলেম হতে পারে। আর আমরা এখানে ব্রেনের রক্তনালীর ট্রিটমেন্টের বিষয়ে বলছি। সো থিওরিটিক্যালি কিন্তু অনেক রিস্ক আছে, যেমন অ্যানেস্থেশিয়াজনিত একটা রিস্ক থাকে, যদিও এই বয়সে অ্যানেস্থেশিয়াজনিত রিস্ক একেবারেই নেই বললেই চলে। আর আমরা যে পদ্ধতির কথা বললাম যে এম্বোলাইজেশন করব, ওর ডিএসএ অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে ওর আসলে এই এম্বোলাইজেশন করতে গিয়ে সেকেন্ডারিলি আর বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীতে যে আমরা সার্জারিও করি সেখানেও রক্তপাতজনিত, মানে অপারেশনের সময় রক্তপাতজনিত যে কোনো একটা অসুবিধা হবে এরকম সম্ভাবনাও কম। তারপরেও
থিওরিটিক্যালি তার দেখা গেল যে একটা নর্মাল রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তার হয়তো ব্রেনের একটা নর্মাল ব্রেন সাইড নষ্ট হয়ে যেতে পারে, অথবা এভিএম এম্বোলাইজ করতে গিয়েও অনেক সময় ব্লিডিং হতে পারে। এগুলো কিছু সম্ভাবনা থাকে, ঝুঁকি থাকে। এখানে আরেকটু বলে নিই যে আমরা তো অহরহই এখানে যদিও হার্ট সেন্টার, কিন্তু আমাদের এখানে কিন্তু নিউরোসার্জিক্যাল প্রসিডিউরগুলো আমরা করছি। সো এখানে আমরা বেশ কিছু রোগীর ডিএসএ করেছি। এর মধ্যে একটা পেশেন্ট একটা ডিএসএ করা হয়েছে, উনি এটা জানা খুবই দরকার, এটা আসলে আমাদের নিজেদের জন্যও জানা দরকার। দেশের মানুষের কথা তো বললাম, কিন্তু নিজেদের জানাটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে একটা মেল পুরুষ, মানে পুরুষ রোগী 45 ইয়ার্স, যিনি স্মোকিং করেন, যার শরীরে রক্তে চর্বির পরিমাণ বেশি, তার কিন্তু হার্ট অ্যাটাকের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ঝুঁকি, তার কিন্তু ব্রেনে স্ট্রোক হতে পারে, যেটা রক্তনালী বন্ধ হয়ে হতে পারে, ছিঁড়ে গিয়ে হতে পারে। তো আমরা একটা পেশেন্ট পেয়েছি যার বাম দিকটা দুর্বল। উনি বেশ কিছু 5 বছর ধরে অলমোস্ট উনি দুর্বল। এর মাঝে ওনার বেশ কয়েকবার স্ট্রোক হয়েছে, একবার বড় স্ট্রোক হয়ে ওনার বাম দিক দুর্বল হয়ে গেছে। উনি ওষুধ খাচ্ছেন। তো আমার কাছে যখন এসেছেন তখন আমি তাকে ডিএসএ সাজেস্ট করি, কারণ আমার মনে হচ্ছিল যে তার ডান দিকের কোনো একটা রক্তনালী হয়তো ব্লক আছে। ডিএসএ করতে গিয়ে দেখলাম যে তার ডান দিকের সামনের যে প্রধান ধমনী, যেটা রক্তনালী, ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেটা ব্রেনে যায়, সেটা দুটো জায়গায় সিগনিফিকেন্টলি স্টিনোসড হয়ে গেছে। তো এই জন্য তার বারবার স্ট্রোক হচ্ছে। তো এই রকম রোগীর ক্ষেত্রে কিন্তু কোনো কাটাছেঁড়া করতে হয় না। হার্টে যেরকম রক্তনালী ব্লক হলে রিং পরানো হয়, ব্রেনেও এটাই বলতে চাচ্ছি যে ব্রেনে কিন্তু স্টেন্টিং করা হয় বা রিং পরানো হয়। কোনো রক্তনালী যদি সরু থাকে, রক্ত চলাচল কম হচ্ছে, তাহলে সেখানে কিন্তু রিং বসায় দিলে সেটা নর্মাল হয়ে যায়, ব্রেনে রক্ত চলাচল বেড়ে যায়। তার আগে থেকে স্ট্রোক হলে সেখান থেকে রিকভারি হওয়ার একটা পসিবিলিটি থাকে, এবং ভবিষ্যতে স্ট্রোকটা আর চান্স থাকে না। এখানে বলে রাখা দরকার, যার একবার স্ট্রোক হয় তার কিন্তু ভবিষ্যতে বারবার স্ট্রোক হতে থাকে। এবং ওই পেশেন্টটার আমরা যখন বাম দিকের রক্তনালী চেক করতে গিয়েছি, দেখি যে বাম পাশেও তার প্রধান যে ক্যারোটিড ধমনী, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সেটাও অলমোস্ট 60% ব্লক। তাহলে এই রকম পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেন্টিং বা রিং পরাইতে হয়, এবং এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে তাকে স্টেন্টিং করা। তিনি আরও বলেন, ডিএসএতে 3D প্রযুক্তি একটি আধুনিক চিত্রায়ন পদ্ধতি, যা মস্তিষ্ক, স্পাইন বা শরীরের অন্যান্য অংশে রক্তনালীর আরও স্পষ্ট ও গভীর কাঠামোগত ছবি প্রদর্শন করে। গুরুত্বপূর্ণ টুল হচ্ছে 3D ডিএসএ বলা হয়। 3D ডিএসএ, দ্যাট মিনস আমি একটা 3D ওরিয়েন্টেশন পাই, বিভিন্ন দিকে রোটেট করে আমি দেখতে পারি। 3D ওরিয়েন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যানিউরিজম। অ্যানিউরিজমের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট 3Dটা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক সময় এভিএম এর ক্ষেত্রেও 3D নিয়ে থাকি, বাট 3D ইজ বেসিক্যালি ফর অ্যানিউরিজম। সো এটা একটা 3D পিকচার, অনেক সুন্দর। এইটা রক্তনালী, এইটা অসুখটা, যেটা ফেটে গিয়েছে, এবং এটা তার একটা ড্রেনিং ভেইন বলা হয়। তাহলে এই টোটাল কম্পোনেন্টটাই হচ্ছে তার অসুখ, এটাকে বলা হয় আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। ঠিক আছে? সো এই টুলটা থাকলে হয় কি, আমরা যে সেন্টারে ক্যাথল্যাব থাকে এবং সেই সেন্টারে 3D যখন অ্যাড হয়, তখন কিন্তু আসলে অলমোস্ট সব কিছুই সেই সেন্টারে করা সম্ভব হয়। রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার জানিয়েছেন, ভবিষ্যতে ডিএসএ কেন্দ্রটি একটি পূর্ণাঙ্গ নিউরো ইন্টারভেনশন সেন্টারে পরিণত করা হবে। হার্ট সেন্টার ক্যাথল্যাব চালুর পর তাদের চিকিৎসা সেবায় সাফল্যের কথাও তিনি উল্লেখ করেন। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের হার্ট সেন্টার চালুর প্রায় 40 দিন অতিক্রান্ত হলো। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমরা 100-র অধিকটি এনজিওগ্রাম করেছি। এর মধ্যে আমি যদি সংখ্যার দিক থেকে বলি, তাহলে আমরা স্টেন্টিং অর্থাৎ হার্টে রিং পরিয়েছি প্রায় 26টি রুগীর। তারপরে হচ্ছে আপনার পার্মানেন্ট পেসমেকার লাগিয়েছি আমরা 10টি, টেম্পোরারি পেসমেকার লাগিয়েছি 2টি, তারপরে ডিএসএ করলাম আজ অবধি 10টি। একটু আগে ডক্টর শাহনওয়াজ বিশ্বাস সাহেবের কাছ থেকে শুনলেন, বিশিষ্ট নিউরোসার্জন,
উনি একটু আগেই ডিএসএ করেছেন এবং ওই রুগীর এক্সপ্লেন করলেন কি হয়েছে, এবং একটা রুগীর স্ট্যান্টিং হবে সেটা আগামী সপ্তাহে উনি এটা করবেন, এটা প্ল্যান করেছেন। তো এগুলো তো আপনারা শুনলেন। আমি বলতে চাই স্ট্রোক রুগীদের ব্যাপারে পার্টিকুলারলি, যে স্ট্রোক রুগী আমাদের সেন্টারে যদি আসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল হার্ট সেন্টারে, তাহলে আমরা এই সেবাটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে আমাদের হার্ট সেন্টার 7 দিন 24 ঘন্টা খোলা থাকে, এবং হৃদরোগীদের জন্য অত্যন্ত সুখবর এই অঞ্চলের, যদি আপনারা কেউ বুকে ব্যথা অনুভব করেন কিংবা ডিসকমফোর্ট ফিল করেন, তাহলে যে কোনো সময় দিন রাত্রি আমাদের এখানে এলে আমরা ইনশাল্লাহ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো ইনশাল্লাহ। উত্তর অঞ্চলে বলতে আমরা রংপুর বিভাগে বেসরকারিভাবে আমরাই প্রথম যে আমরা এই সেবাটা ক্যাথল্যাব আমাদের আছে এবং আমরা এই সেবাটা দিচ্ছি। আচ্ছা, এটা একটা বারবারই আমাদেরকে এই প্রশ্নটা করা হয়। আমরা সবসময় বলে আসছি যে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে এই সার্ভিসগুলো প্রোভাইড করা হয়, যেমন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পিটিসি, পিটিআই ইত্যাদি ইত্যাদি। এই প্যাকেজের মূল্যটা আমি যদি আনুমানিক এইভাবে বলি যে ঢাকার থেকে অনেক কম। কারণ আপনারা জানেন যে একটা রুগীকে এখান থেকে ঢাকায় গেলে তার পরিবারকে নিয়ে যেতে হয়, বিভিন্ন এখানে কোথায় যাবেন, কোথায় থাকবেন, হ্যাঁ, সেখানে সবগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানের থেকে অ্যাটলিস্ট 20 to 25% প্রাইস ওইখানে বেশি আমাদের থেকে। এবং সার্ভিস সম্পর্কে আমি এটা বলবো ইনশাআল্লাহ, আমাদের সার্ভিস, উই আর প্রোভাইডিং দ্য বেস্ট সার্ভিস। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।